দেখুন, আত্মহত্যা মহাপাপ এসব বইয়ের কথা এবং এসব সত্যি কথা। এখন তো ওই স্কুলেই যখন আমি ছিলাম, ওই শক্তিটা তো মা জুগিয়েছিলেন। তার দেহ দাহ করা হচ্ছে কোনো একটি মহাশ্মশানে, জাস্ট উইদিন আ সেকেন্ড মানুষটাকে আর দেখতে পাচ্ছি না। হঠাৎ অনুভব করে একটা ঠান্ডা স্পর্শ। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু আলাদা, অনেকটাই স্পেশাল একটা ভিডিও। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি কোথায় রয়েছি এবং কার সামনে বসে আছি। আমার সাথে রয়েছেন স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ। ওনার থেকে আজকে আমরা জেনে নেব কিছু এমন ঘটনা যেগুলো হয়তো আপনারা এর আগে কোথাও কোনো চ্যানেলে শোনেননি। উনি আমার সাথে রয়েছেন, বেশি কথা বাড়াবো না, আমি ওনার কাছে চলে যাব এবং শুনে নেব ওনার কাছ থেকে ওনার জীবনে বা ওনার দেখা কোনো ভৌতিক অভিজ্ঞতা, ভৌতিক ঘটনা। নমস্কার। নমস্কার। তো কেমন আছেন? আমি মায়ের কৃপায় আনন্দে আছি। আপনার সাথে তো অনেকবার কথা হয়েছে, তো আপনার সাথে সামনাসামনি বসে আড্ডা মারার যেই সুযোগ এবং আপনার কাছ থেকে কিছু ঘটনা, মানে ভৌতিক কিছু অভিজ্ঞতা এবং এছাড়াও আরও অনেক ঘটনা শোনার যে একটা অপেক্ষা, সেটা তো আজকে শেষ হলো আমার কাছে। তো আপনার শেষ নয়, শুরু হলো। কোনো কিছুর শেষ নেই, সব শুরু। তো আপনি তাহলে বলুন যে আপনি যে অনেকবার আমাকে বলেছেন যে আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন 5 বার, তা এটা আপনাকে কে বাঁচালো, প্রেত নাকি ঈশ্বর? দেখুন, অবশ্যই ঈশ্বর, আদ্যাশক্তি মহামায়াই রক্ষা করেছেন। তার অনেক প্রমাণ পরবর্তীতে পেয়েছি। যখন আমি 3 বার অ্যাক্সিডেন্ট হয়, একবার প্যারানর্মাল অ্যাটাক হয় এবং একবার আমি স্ব-ইচ্ছায় সুইসাইড করতে যাই। তো আমার চাকরি চলে যায় এবং সেখানে খুব হতাশ হয়ে পড়ি। তো তারপরে আর খুব অপমানিত হই। তো এটা আমি ঠিক সহ্য করতে পারিনি সেই সময়। এটা অনেক বছর আগে, 2005 সাল। হ্যাঁ, তো দেখুন, আত্মহত্যা মহাপাপ এসব বইয়ের কথা এবং এসব সত্যি কথা। এখন বইয়ের কথা যদি জীবন দিয়ে উপলব্ধি করেন তাহলে শুনতে ভালো লাগে। বইয়ের কথাটা যদি শুধুমাত্রই বইয়ের কথা হয়ে থাকে, জীবনে যদি তার অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে আমার মনে হয় না যে খুব কিছু ওটার অর্থ বহন করে। তখন আমার যা বয়স, আমার তখন মনে হয়েছিল যে না, এই জীবন রাখার কি দরকার। আপনারা বলবেন আত্মহত্যা মহাপাপ, কিন্তু সে তো আমি এত পরে উপলব্ধি স্তরে পৌঁছেছি, তাই ঈশ্বরই রক্ষা করেছে। আচ্ছা, আপনি যে বলছিলেন যে প্যারানর্মাল যে অ্যাটাক হয়েছিল, ওইটার ব্যাপারে যদি একটু বলেন, মানে ওটা কী হয়েছিল আপনার সাথে? দেখুন, আমি ক্লাস 9 থেকেই শ্মশানে যাতায়াত। সারা স্কুলটা একদিকে ছিল, আমি মানে পরীক্ষার খাতায় সবাই টুকে লিখতো আর কি, আর আমি খেটে পড়ে পাস করতাম। তো একটা মানে আগের দিন কোচিং থেকে যে মাস্টারমশাই বলে দিত এগুলো আসবে, তারা নম্বর পেত। তো স্বাভাবিকভাবেই আমি যা সত্যি সেটা বলেছি, প্রোটেস্ট করতাম। তো স্বাভাবিকভাবে একটা প্রোটেস্ট ক্যারেক্টার, তো কেউ তাই পছন্দ করতো না। তো সত্যি কথা, কাট সত্যি, রাজা তোর কাপড় কোথায়? ছোট বাচ্চা ছেলে বলছে, রাজা তোর কাপড় কোথায়? এই কথাটা বললে সবার রাগই হবে। যারা সত্যের পক্ষে নয় তাদের রাগ হয়ে যাবে। আর সত্য চিরকালই বলিষ্ঠ আগুনের গোলা। তো স্বাভাবিকভাবে সারা স্কুল একদিকে, মাস্টারমশাইরা একদম পোলারাইজড। একমাত্র ইংরেজির আন্টি, তিনি আমার পক্ষে ছিলেন, আর কেউ আমার পক্ষে ছিলেন না। এমনকি আমাদের স্কুলের প্রিন্সিপালও পক্ষে ছিলেন না। তো সারা স্কুল একদিকে, তাদের সঙ্গে লড়ছি আমি একা। তো সেই লড়াইতে আমি বিপুলভাবে জয়ী হই। আমি প্রতিষ্ঠা করতে পারি সত্যকে, যেটাই সত্যি এরা সকলেই আগের দিন কোয়েশ্চেন পেপারটা পেয়ে গেছে। তো প্রিন্সিপাল তখন বলেছিলেন, না, এই ছেলেটা তো সাহস আছে, সত্যের পক্ষে কথা বলেছে, যেটা সত্যি সেটা বলেছে। তো তখন আমি বুঝি যে এত শক্তি আমি পেলাম কোথায়, এত শক্তি জোগালেন কে? সেই শক্তিময়ী, চৈতন্যময়ী আমার মা। আমি মাকে ভালোবাসতে পারিনি, মা অনেক ভালোবেসেছেন আমাকে। মায়ের শক্তিতেই শক্তিমান, আর কিছু না। তা এই যে আত্মহত্যা করতে গিয়েছিলেন বললেন, কেন করতে গিয়েছিলেন আত্মহত্যা? অ্যাকচুয়ালি বেসরকারি সংস্থার চাকরি তো, এবং বেসরকারি সংস্থার চাকরি যা সবাই আপনারা জানেন যে যেটা হয় আর কি, চাকরি করতে করতে অফিস পলিটিক্স থাকে। তো একজনকে একটু বেশি পছন্দ করে, আর আমরা তো বাঙালি, পশ্চিমবঙ্গে দেখবেন কাঠিটা খুব জনপ্রিয়। নেপালিদের যেমন কুকরি, শিখদের কৃপান,
বাঙালিদের কাঠি। কোনদিন হয়তো একটা নতুন কেউ এসে যাবে যে বলবে অল ইন্ডিয়া কাঠি পার্টি। তো ওই স্কুলে যখন আমি ছিলাম ওই ওই শক্তিটা তো মা জুগিয়েছিলেন, তো মায়ের প্রতি তাই ভালোবাসাটা বড্ড ছিল। জীবনের প্রতি একবার একটা ঘটনা বলি। একজন ট্যাক্সি ড্রাইভার, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, দুর্গাপুজোর সময় আমার মুখে একটা পাঞ্চ করে। আচ্ছা। তো আমার চশমাটা ভেঙে যায় এবং নাকের এই অংশটা কেটে যায়। আমি একদম রাস্তায় পড়েছি। তো পড়েছি এবং মানে কেউ নেই আমাকে তোলার মতন, লজ্জা পড়ে গেলে একটা অল অন এ সাডেন। তো আমি বলেছিলাম টালিগঞ্জ যাবে, বলছে না আমি এখন শিয়ালদা যাবো। আচ্ছা। আমি পুলিশে কমপ্লেন করবো। আপনারা ট্যাক্সি বার করেছেন, নো রিফিউজাল লেখা আছে, তো রিফিউজ করছেন কেন? তো যা হয়ে থাকে আর কি। তো তারপরে যেই শুনেছে পুলিশের কথা আমার মুখে একটা ঘুষি মেরেছে। তো আমি পড়ে গেছি, মানে চোঁচা দৌড় ট্যাক্সি নিয়ে। তো একজন ভদ্রমহিলা তিনি আমাকে হাত ধরে টেনে তুলছেন। তো স্বাভাবিকভাবে আমি একটু লজ্জায় পড়ে গেছি। তিনি আমার থেকে হয়তো 10 বছর 15 বছরের বড় হবেন, এক মা। তো কিছু বুঝে ওঠার আগে তিনি আমার দিকে তাকিয়ে বলছেন, আপনাকে যে মারলো আপনি কিছু বললেন না? আপনাকে যে মেরে গেল আপনি কিছু বললেন না? ভেবাচাকা খেয়ে গেছি, প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে। হঠাৎ করে হয়েছে তো, ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সির নাম্বার কি নোট করে? ট্যাক্সির নাম্বার তো কেউ নোট করে না ট্যাক্সিতে ওঠার সময়। বসে পালিয়ে গেছে, অদ্ভুত ঘটনা। তারপরে একজন মানে সঙ্গে সঙ্গে পুজোর সময় ছিল, একজন পুলিশ অফিসার এসছে, মানে পেট্রোলিং বাইক থাকে না, তো তিনি আমার এখানে রক্ত টক্ত দেখে আইডেন্টিফাই করেছেন কিছু একটা হয়েছে। বললো এটা কোথায় হলো? আমি বললাম এখানেই হলো। তো তিনি আমাকে তুললেন। ওই মা মানে ওই ভদ্রমহিলা কে ছিলেন এটা আমার নিজের একটা প্রশ্ন। আর আমি বলি প্রতি মাতেই মা, শুধু প্রতিমা নয়। আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, শক্তির সাধন করি, প্রত্যেক মায়ের মধ্যেই সেই মাকে আমি দেখি। শুধুমাত্র এক দেবী নন, তিনি সবার মধ্যে আছেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। তো মা কোথায় নেই? সর্বত্র তিনি আছেন। অণুতে পরমাণুতে সর্বত্র তিনি বিদ্যমান। আর যেখানে মা আছেন, যেখানে মহাকালী আছেন, সেখানে মহাকাল আছে। তো ওই ঘটনার পরে সেই পুলিশ অফিসার বললেন, আমাকে নিয়ে গেলেন খানিকক্ষণ বাইকে, আমরা ট্যাক্সিটাকে ধাওয়া করেছিলাম। তো তারপরে আমরা আর খুঁজে পাইনি, সে কোথাও গা ঢাকা দিয়েছে। তখন বললো আপনি ট্যাক্সিতে উঠেছেন, নাম্বারটা নোট করেননি? ওটা তো নোট করা উচিত ছিল। আমি বললাম দেখুন সাহেব, পুলিশ বাবু, আপনি আমায় দেখাতে পারবেন একটা লোক বাসে উঠেছে, বাসের যে WB এত নাম্বার লিখে রেখেছে কিনা? কোনো যারা যারা ট্যাক্সি ব্যবহার করেন, এখন না হয় অনলাইনের যুগ এসছে, হ্যাঁ, আমার সময় তখন অনলাইনের এত রমরমা হয়নি। আপনারা কি সবাই ট্যাক্সির নাম্বার দেখে ট্যাক্সিতে ওঠেন? তা তো নয় না। তো সেই সময় আর কিছু করতে পারিনি, তবে ওই অনুভূতিটা ছিল যে কেউ একজন আছেন সঙ্গে, আমি একা নই। আমরা সবাই বলি না আমরা একা, আমার কেউ নেই, কি হবে? খুব মিথ্যে কথা, খুব ভুল কথা। আপনার সঙ্গে 206টা হাড় আছে, লাংসটা আছে, কিডনিটা আছে, ব্রেনটা আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আছে, আর আসল আর একজন আছে। আপনার এই দেহ মন্দিরের মধ্যে ঈশ্বর আছেন। সেই ঈশ্বরকে জানতে পারা সৌভাগ্যের ব্যাপার, ধন্য হয়ে যাবে জীবন। তাকে উপলব্ধি করা, প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন, প্রত্যেক আত্মাই পরমাত্মার অংশ। তাকে জানতে চেষ্টা করতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। যে জানার চেষ্টা করে, যার স্বাদ হয়েছে যে জানবো, তাকে বলে সাধন। স্বাদ থাকলে সাধ্য ঈশ্বর যোগান। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। অনেকে বলেন যে আপনি নাকি পাগলের মতন রাগী, ক্ষমাশীল নন নাকি? যার রাগ থাকে তারই তো অনুরাগ থাকে। আর রাগটা থাকতে পারে, কিন্তু অনুরাগও তো আছে। রাগের কথা আপনি বললেন, হ্যাঁ আমি চণ্ডাল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চণ্ডাল বলি সে যে প্রেমিক নয় তা তো প্রমাণিত নয়। রাগী মানে অনুরাগীও বটে, ভীষণ প্রেমিক, পাগল লোক। আমার কান্নাটা আপনি দেখলেন না, রাগটাই দেখলেন। আমি বকাঝকা করি, সবাইকেই সন্তান সন্তান তুল্য বলে মনে করি। যারা আমার দীক্ষিত শিশু সন্তান আছেন প্রত্যেককেই খুব ভালোবাসি। আমি অত ফর্মালিটির
লোক নই, আমি খুব ইনফর্মাল লোক। আমি প্রাতিষ্ঠানিকতা পছন্দ করি না, প্রাতিষ্ঠানিক বেড়াজাল নিয়ম কানুন এটা আমার পছন্দ নয়। যেমন পাখি গান গায়ে কোনো নিয়ম মেনে নয়, একটা বিড়াল মিউ মিউ করে, একটা কুকুর ডাকতে থাকে, কারোর নিয়ম মেনে নয়। প্রকৃতির আপন ধারাপাতে সে এগিয়ে যায়। আমরা মানুষরাই কাল কি খাবো চিন্তা করি, আর কেউ এটা ভাবে না। এবং আমরা এই যে বলি না একা হয়ে যাবো, কিচ্ছু একা হবেন না। এই মাঝখানের মায়াটাই ইলিউশন, এটাই মিথ্যে। আপনি কোনোদিনই একা হবেন না। আপনার সাধারণ জীবন সম্পর্কে কিছু বলুন। দেখুন, ওই ক্লাস 6-এ একবার একটা ঘটনা ঘটে। ক্লাস 6-এ অনেক বয়স কম ছিল, সবে ফুল প্যান্ট হয়েছে। তো আমি বরাবরই কসমোপলিটন এরিয়ায় বড় হয়েছি। আচ্ছা, মানে শিখ, পাঞ্জাবি, গুজরাটি, অবাঙালি, মারওয়াড়ি, এবং বলতে পারেন যে এই দেশটার যতগুলো রাজ্য আছে মোটামুটি সব মানুষের সঙ্গেই, মানে আমার বন্ধুরা আর কি, আমার সহপাঠীরা, তাদের সাথে বড় হয়েছি। তো ভালোবাসা যেমন আছে, ঝগড়াও তো আছে অবশ্যই। তো ওই টিফিন খাওয়া নিয়ে, ছোট ছেলে ক্লাস 6-এ, তো একটা মারামারির ঘটনা হয়েছিল। ছোট ছেলে হতে পারে, তবে ইমোশন তো আছে। মোশন যেমন আছে, ই লাগালে ইমোশন। তো একটা ছোট বড় কথা বলে দিয়েছে, তো দুজনের মারামারি হচ্ছে। তো আমাকে প্রথম মেরেছে, তো আমিও তার পাল্টা মার দিয়েছি, তো স্বাভাবিকভাবে মারামারি হয়েছে। তো আমি প্রচণ্ড রেগে গিয়েছি, প্রচণ্ড রেগে গিয়ে একটা ছেলেকে এমন মেরেছি, মানে একটা ঘুষি মেরেছি যে সে বলছে আমাকে ছেড়ে দে। তো অ্যাকচুয়ালি মারটা কে মারলো? আমি তো নই। একটা খারাপ কথা বলেছিল, খারাপ কথাটা ঠিক নয়, অন্যায় অন্যায়ের প্রতিবাদ করেছে। একটা দুর্বল মানুষ, একটা দুর্বল ছেলে, ওর পয়সা নেই, ও গরিব, ও রোগা, ও পাতলা পাতলা চেহারা, ও অন্যায়টাকে সত্যটাকে আঁকড়ে ধরছে, প্রতিবাদ করছে। ওকে প্রতিবাদটা করতে দেবে না, কারণ তারা ক্ষমতাসীন, তাদের অনেক ক্ষমতা আছে। ওর গলার স্বরটা খুব কম, ও প্রতিবাদ করতে চাইছে নিজের জন্য না, আমি রাজা হব বলে প্রতিবাদ করতে চাইছে না, অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিবাদ করছে। আর সমস্ত বন্ধুরা যারা আমার কলিগস, তো তারা ওকে সাপোর্ট করছে। আমি একা লড়ছি এতজনের বিরুদ্ধে। আচ্ছা, তো তারপরেই বিবেক চৈতন্য এলো, তারা বললো না এটা তো অন্যায়। তো সেদিন কিন্তু ঈশ্বর, সেটাও একটা মানে অদ্ভুত ঘটনা। তো সেখান থেকেই আমার এই যে সুপার ন্যাচারাল ফোর্স যে আছে, এনার্জি আছে, রেডিও অ্যাক্টিভ ফিল্ড যে আছে, সকলের মধ্যে আছে, কারুর অ্যাক্টিভ কারুর নন অ্যাক্টিভ। আচ্ছা, তো এই যে শক্তির খেলা, তো তারপরে আস্তে আস্তে কি হলো, একটা মনে হলো এই বাবা ছিছি, আমি এত মারামারি করছি, এটা তো আমার বন্ধু। তো যারা আমার গুজরাটি কিছু বন্ধু ছিল, তারা বললো এরকম করা উচিত নয়, এটা একটা স্কুল, তুমি এখানে পড়াশুনো করতে এসছো, তুমি কি মারামারি করতে এসছো? দেখ আমরা তো সবাই বন্ধু। ওই বন্ধুত্বের একটা বন্ধন, এটা এমন একটা খারাপ লাগা তৈরি হলো, এত খারাপ লাগা তৈরি হলো, এত কষ্ট তৈরি হলো যে ছি, এটা ঠিক নয়। তো যাকে মেরেছিলাম তার নাম ছিল অভয় কুমার সিং। আচ্ছা, জানি না সে যদি শোনে এখনো সে ইয়ে করতে পারে। তো সে খুব গালাগালি দিত আর কি। আর ছোটোবেলায় দেখুন স্কুলে পড়াশুনো, কলেজে পড়াশুনো ছাড়া যেগুলো লোকে শেখে আর কি, তো আমার সময়ও সেটাই ছিল। তো সেটা খুব বেশি হতো, অবাঙালি তো খুব যাতা কথা বেশি বলে আর কি। তো সেই থেকে আর কি তীব্র বৈরাগ্যর সৃষ্টি হয়। আমি একেবারে ক্লাস 9-এ আমি ওদের সঙ্গে দেখাও করতে গেছিলাম ক্লাস 6-এর ঘটনার পর। তো দেখেছি সবাই আমায় খুব ভালোবাসে। ভালোবাসা মানে, ভালোবাসা থাকলে একটা ঘৃণাও নিতে হবে, একটা টান আছে। মায়া পাশ, তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে পাশবদ্ধ পাশ মুক্ত। আচ্ছা, ওই টানটা রয়ে গেছে তখন, মানে ওর ভালোবাসে, একটা ইমোশনাল বন্ডিং। আমি আস্তে আস্তে অ্যালুফ হতে শুরু করলাম ক্লাস 9-এ। তখন আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি এবং সেখানেও প্রচণ্ড গন্ডগোল। মানে আমি এক ঘরে, আমার সাথে কেউ কথা বলছে না, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। এই সেখান থেকে সোজা শ্মশান, অদ্ভুত অদ্ভুত মানুষের সঙ্গে পরিচয়, নাথ সম্প্রদায়, তন্ত্রে আমার প্রথম সন্ন্যাস হয় প্রায় আরও পরে আর কি। তো আমাকে তখন নিউপোর্ট জিন্সের খুব টাইম আর কি, 399 টাকা দাম। তো আমার একটা এই আপনারই মতন এরকম নীল, এটা আমার প্রিয় রং ছিল আর কি। তো এইরকম পড়েছি, গেছি, একটা অদ্ভুত মানুষ, লাল কাপড় পরা,
খুব সুন্দর চেহারাটা, খুব ফর্সা, খুব সুন্দর, একটা শিশু সুলভ ভাব আছে, এত লম্বা দাড়ি চুল। কি করতে এসছিস সেখানে? আমি বললাম এই একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি, জায়গাটা তো খুব ভালো। বলে মরার জায়গা পাওনি, এখানে এসছো? তো শ্মশানচারী যারা হয়ে থাকেন তাদের এই হৃদয়টা, বুকটা হয়ে থাকে 24 ক্যারেট খাঁটি সোনার মতো, আর মুখটা হয়ে থাকে খাটা পায়খানার মতো। তো মুখে কোনো কিছু বলতেই আটকায় না, সাদাকে সাদা আর কালো বলতে কোনো ভয় পায় না, সাহস করে চোখে চোখ রেখে কথা বলতে পারে। অন্যায়ের প্রতিবাদটা তখন আমার মধ্যে এসেছে, উনি আমার চোখের দিকে তাকাতেই আমার কিরম যেন একটা হয়ে গিয়েছিল। তো আমার গুরুদেবের কৃপাতেই তিনি আমাকে বলেন যে আরো কয়েকটা কথা বলেন, তোমার বাড়িতে কে কে আছে, তুমি কি করো। তো সেই সময় আমি যেখানে থাকতাম সেখানে মানে মাছ ছিল আর পাখি ছিল, আমি পাখি পুষতে খুব ভালোবাসতাম। আচ্ছা। মাছের ব্যাপার ছিল। তো তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বাড়িতে এইগুলো করো, কি করো? এই তখন আমার গার্লফ্রেন্ড, আমার ওসব হয়নি। তখন বলছে আচ্ছা ঠিক আছে, কালকে তুমি আসবে এই সকাল 10:30টার সময়, একটা বিশেষ শ্মশান, সেখানেই তিনি বসবাস করেন, এই শ্মশানে তুমি আসবে। তো বাড়িতে কাউকে বলিনি, আমি চলে গেছি। তো আমার দীক্ষা হয়ে গেল। আর বুঝতেই পারিনি অভিষেক কাকে বলে। আমার যে অভিষেক হয়ে গেছে, আমি যে সত্যাভিষিক্ত বুঝতেই পারিনি। আমি জানি কিছু একটা পুজো আচ্ছার ব্যাপার আছে, বোধহয় কিছু একটা করবে। আর আমার ওনাকে দেখে খুব ভালো লেগেছিল। তো তারপরেই উনি মন্ত্র জপ করতে বললেন, সেই থেকে শুরু। আপনি বললেন যে আপনি এক জায়গায় চাকরি করতেন, তো আপনার সেই সময় চাকরি জীবন কেমন ছিল? আমার বেসরকারি সংস্থায় চাকরি করেছি, একদম মানে 1000 টাকা মাইনের চাকরিও করেছি। আচ্ছা। হ্যাঁ, ফ্রিল্যান্স কাজও করেছি। চাকরি বারবার চলে যেত। আমার প্রশ্ন ছিল জীবনের কাছে, চাকরি মানুষের চলে যায় কেন? মানে কি কি করলে চাকরি চলে যেতে পারে? আচ্ছা। আমার খুব খারাপ লাগতো। একটা মালিক, সে শুধু শোষণ করে যাচ্ছে। একটা এমপ্লয়ির একদিন চাকরিতে না আসতেও ইচ্ছে হতে পারে, তার মাইনে কাটা যাবে, বেচারি ভয় পড়ে আসে। তাহলে এই জাগতিক জগৎটা ভয়ের, আর একটা প্যারালাল ওয়ার্ল্ড প্লে করছে, সেটা ভক্তির। তো আমি দেখতাম চাকরি বারবার চলে যায়। কেন চলে যায়? এত শত্রুতা হয় কেন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে এত শত্রুতা হয় কি করে? শত্রুদেরকে কিভাবে শেষ করা যায়? হোয়াট ইজ দ্য ক্লু? মেরে তো সম্ভব নয় না। তাহলে এমন কিছু যেখানে শত্রু আর শত্রু থাকবে না, বন্ধু হয়ে যাবে, এমন কিছু আবিষ্কার করা যায় কি? এমন কিছু আছে কি? তো মা পথ দেখিয়েছিলেন, আমার গুরুদেব পথ দেখিয়েছিলেন সে সময়। তো সেইখান থেকেই একের পর এক ঘটনা ঘটতে থাকে সাধনের, তারপরে পূর্ণাভিষেক, তারপর আরও যে পদ্ধতিগুলো আছে। এখন তো অনেকেই খুব তন্ত্র সচেতন মানুষ, তো তারা সবাই জানেন, আমি আর সেগুলো রিপিট করছি না। তো সেগুলো একে একে ঘটতে থাকে। চেয়ে কিছু পাইনি, না চেয়ে সব কিছু পেয়েছি। আপনি বললেন যে আপনার জীবনে একটা প্যারানর্মাল দিকও রয়েছে। হ্যাঁ। তো আপনার সেই দিকটা মানে প্রেতের কি কখনো মুখোমুখি হয়েছেন আপনি? মানে সেই দিকটা যদি একটু বলেন। আমরা যেখানে বসে এই পডকাস্ট করছি, সেই জায়গাটাই খুব হাইলি সেন্সিটিভ একটা জোন। এখানে 166 জন মানুষ থাকেন। আচ্ছা। এবং আপনি কিছুটা শব্দও শুনতে পেয়েছেন। হ্যাঁ। মানে কারোর যদি মনে হয়ে থাকে যে আমি বাড়িয়ে বলছি, নাটক, মনে হতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা। আমি কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নই। তার মতন করে মত তিনি প্রকাশ করতেই পারেন। এভাবেও যে জীবনের কাছে ফিরে আসা যায়, এভাবেও যে ভালো থাকা যায়, এটার প্রমাণ পার্থবাবু আমাকে দেন। যে 3 রবিনসন স্ট্রিটের যে ঘটনা, আচ্ছা। আই ওয়াজ হাইলি কানেক্টেড টু পার্থবাবু। হ্যাঁ, তো প্রেতের মুখোমুখি অবশ্যই হয়েছি। তো পার্থবাবুর যে ঘটনাটা, মাকে কতটা ভালোবাসতো, বোনকে কতটা ভালোবাসতো, এটা কেউ বললেন না। আপনারা এটা কেউ অনুভব করতে পারলেন না। পরমহংস যোগানন্দের পরম্পরায় তিনি বিলং করতেন, তিনি মেডিটেশন করতেন, 2 করে 3টে করে খাবারের প্যাকেট অর্ডার করতেন, সিকিউরিটি গার্ড ছিল, এত পয়সা পেল কোথায়? পাগল, ছাগল, জন্তু, জানোয়ার, এগুলো বললেন আপনারা কেন এইটা ভাবলেন না যে এই মানুষটা কত বড় প্রেমিক?
তিনি লুনাটিক কিনা, তিনি কেন তার মায়ের কঙ্কালটি রেখে দিয়েছেন, এটা তো একটা ক্রাইম, তাকে পুলিশ গ্রেপ্তার করলো। ভারতের ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা তার বিরুদ্ধে জারি হলো। সেটা হতেই পারে, আইনের পথে চলেছে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু প্রেমিক মানুষটাকে দেখলেন না, তার মধ্যে একটা পাগল মানুষ, যার মধ্যে পাগলামি আছে, যার মধ্যে প্যাশন আছে, তার কাছেই তো পাগলামি আছে। মানুষ কাকে বলে? এই ও তো তোকে, ওই মেয়েটাকে ও তো পাগলের মতো ভালোবাসতো। আরে মনে নেই সেই কলেজের সময়, ও তো ওকে পাগলের মতো ভালোবাসতো। পাগল ব্যাপারটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়, সবাই পাগল হতে পারে না। পাগল মানে আমি লুনাটিক বলছি না, পাগল মানে লুনাটিক নয়, পাগল মানে যে ভাবসাগরে ডুব দিয়েছে। শ্রীরামকৃষ্ণকে সবাই বলতো দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর, একজন আধ্যাত্ম বিজ্ঞানী। এবং সাধু বলুন, সন্ন্যাসী বলুন, এটা খুব শর্টার মিনিং। এই বস্ত্রটার কোনো মূল্য নেই যদি আমি সাধন না করি। জাস্ট পুলিশের একটা ড্রেস, ফায়ার ব্রিগেডের একটা ড্রেস, ডাক্তারবাবুদের একটা ড্রেস, উকিলবাবুদের একটা ড্রেস, এটা ড্রেস কোড, পয়সা রোজগারের একটা ধান্দা। আমি বেশি করে কথা বলতে পারলে, একটু অ্যাট্রাক্ট করতে পারলে আমার প্রণাম আর প্রণামই পড়বে। সৌভাগ্যবশত আমি কোনোটাই গ্রহণ করি না মায়ের কৃপায়। তো সাধন জীবনে ক্রমশ উত্তরণ ঘটেছে। সাধন তো সাপলুডো খেলা নয়, ওই পুট পড়া আর ছয় পড়া সেটা তো নয়। সাধনে মানুষ উত্তীর্ণ হন, উত্তরণের পথ। তো কিছু এমন ঘটনা আর আপনি কি কখনো মুখোমুখি হয়েছেন, মানে যেটা আপনার কাছে খুবই অদ্ভুত বলে মনে হয়েছে? হ্যাঁ, অবশ্যই মুখোমুখি হয়েছে, অবশ্যই। দেখুন, একজন ভদ্রমহিলা, তখন বেশি এর একটা খুব ভুল ধারণা আছে আমাদের প্যারানর্মালিটি নিয়ে। রেডিও অ্যাক্টিভ ফিল্ড ইজ অলওয়েজ অ্যাক্টিভ, স্বাভাবিকের চেয়ে সবসময়ই বেশি থাকে, তবেই সেটা রেডিও অ্যাক্টিভ ফিল্ডটাকে বোঝা যায়। সমস্ত মানুষ বুঝতে পারবেন না এটা। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আছে, তাহলে পাচ্ছি না কেন? একই এনার্জি, সেটা যদি পজিটিভ হয় তাহলে তাকে ঈশ্বর বলছি আমরা, যদি নেগেটিভ হয় তাহলে তাকে বলছি প্রেত। তো নেগেটিভ এনার্জিটা আসছে কোথা থেকে? এই মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকেই আসছে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, প্রেম করলো, যাদের শারীরিক সম্পর্ক হলো, আনন্দ করলো, সবকিছু করলো, তারপরে বিয়ের সময় সে বিয়েটা করলো না। একটা প্রচন্ড স্ট্রেস বার্স্ট আউট হওয়ার সম্ভাবনা ছিল, পারলো না, মেয়েটা সুইসাইড করলো কি ছেলেটা সুইসাইড করলো। ইট ইজ ভাইসি ভার্সা। এই জিওপ্যাথিক স্ট্রেসটা তৈরি হলো, এই যে সে সুইসাইড করলো, এই প্রেত জনি প্রাপ্ত হলো। এই জীবনের মধ্যে, এই পৃথিবীটার মধ্যে সমস্ত এন্টিটি রয়েছে, এর বাইরে কিছু নেই। তো এইরকম একটা ঘটনা আমার সঙ্গে হয়েছিল। একজন ভদ্রমহিলা, ভয়ঙ্কর দিকতে ভাবতে পারবেন না, মানে আমার বলতেই কেমন যেন লাগছে। তো এই চামড়াগুলো, এই মুখটা, গোটা মুখটার মধ্যে আমি কি করে বলবো, একটা বিশেষ প্রাইভেট পার্ট ভর্তি, সারা মুখময়। আর এইখানে মানে খাড়া খাড়া কাঁটা মতন, সারা মাথাটা কাঁটা। মানে তিনি কি সেই সময় কি আমাদের ইহজগতে রয়েছেন? আচ্ছা, অলরেডি আমি দেখে, আমি সেদিনই মরে যেতাম। আচ্ছা, আমি দেখেই মরে যেতাম। মানে যদি কোনো বাচ্চা বা আপনারা অ্যাডাল্ট মানুষ যারা নিজেদেরকে খুব সাহসী বলে মনে করেন, দাবি করেন আমি প্যারানর্মালিটিতে বিশ্বাস করি না, প্যারানর্মালিটিতে বিশ্বাস করুন আর না করুন, আপনি তো প্যারানর্মাল ওয়ার্ল্ডের মধ্যেই আছেন, আপনি তো সেই ওয়ার্ল্ডের বাইরে নেই। আপনার অনুভূতির শক্তিটা কম, তাই জন্য আপনার কিছু মনে হচ্ছে না, কিছু ফিল করছেন না। রেডিও অ্যাক্টিভ ফিল্ড যদি খুব বেশি হয়ে যায়, তখন লোকে আইডেন্টিফাই করে যে হ্যাঁ, এই জায়গাটায় আছে কিছু, আপনার অসুবিধে হবেই। তো সেই রকম তিনি সামনাসামনি চলে এসছেন আমার, আমি দেখছি ছায়ামূর্তি, ওই রকম একটা মুখ। আমি তো প্রথমে একটা ছায়ামূর্তি দেখেছি, সে হাঁটা চলা করছে আমার ঘরে। তখন বাজে ধরুন এই কটা হবে, 3:30 4টে, বিকেলবেলা, দুপুরবেলা। তো একটা ধারণা আছে রাত্রে বোধহয় এসব হয়। রাত্রে ইট ইজ কমফর্ট জোন ফর দেম, সকালবেলা হতে পারে না এটা নয়। আচ্ছা, সূর্যের আলোয় অসুবিধে হয়,
এই সময়টা তাদের ডিসকমফর্ট জোন। এরা নিশাচর। রাত্রে সূর্য অস্ত যাওয়ার পর মানে এই পৃথিবীটার সূচনা, ডার্ক আর্টসের সূচনা সূর্য অস্ত যাওয়ার পর। এবং চন্দ্রের সঙ্গে দারুণ একটা কানেকশন আছে। আমরা প্রাচ্যে মনে করি এগুলো কুসংস্কার বা ফালতু কথা, অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। পাগানিজম, স্যাটানিজম বা সেটানিজম যাই বলুন, উইকা অনেকদিন আগেকার কথা। আমরা গডেস হেকাটি, আইসিস, প্রাচীন মিশরীয়দের দেবী গডেস হেকাটি, ভয়ঙ্কর তন্ত্রের দেবী, সাংঘাতিক, তার 3টে মুখ, 2 হাতে 2টো মশাল। তিনি অন্ধকারের দেবী। হ্যাঁ, তিনি ডার্ক আর্টসের প্রতীক। তার কাছে অসম্ভব বলে কিছু নেই। অনেকটা মা কালীর মতো, মা কালীর চেয়েও ভয়ঙ্কর। তার বাহন কুকুর। তিনি সমস্ত তার শরণাগত যিনি হয়েছেন কোনো মানুষ, তাকে তিনি প্রোটেকশন দেন। কখনো তার ভক্তকে তিনি ছাড়েন না। এবং আমার পার্সোনাল লাইফে এই যে প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের কথা বলছেন, ওই মানুষটি এসে গেছে, তারপর আমার দিকে তাকিয়ে একবার হাসলো। সাংঘাতিক। এই ঘরেই? না, তখন ওপরের দিকে, আচ্ছা, মানে 3 তলাতে আর কি। এই ঘরেই নয়, এই ঘরে তো অনেকেই আছেন এখন। এই ঘরে তো মানে আমি ধরুন এই বিছানা থেকে চলে গেলাম, বিছানায় কেউ যেন বসে আছে। এ তো আমার যিনি একটু আগে জল দিয়ে গেলেন, ইনি তো প্রমাণ। মানে ওনাকে আপনি কথা বলালাম না, উনি বললেই বলবে। ও বহুবার কাজ ছেড়ে চলে যেতে চেয়েছে। এখন একটা নতুন লোক পাবো কোথায়? তো আমি যত তাকে বুঝিয়েছি, দেখো তুমি যদি ডিস্টার্ব না করো, তারাও তোমায় ডিস্টার্ব করবে না। ওর সাথেই অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, আর আমার সঙ্গে তো প্রায়শই হয়। গত রাতেই হয়েছে। আচ্ছা, ওই ঘটনাটা গত রাতে আমি মারা যেতাম। গত রাতে যা অবস্থা হয়েছিল, আমি মারা যেতাম। মানে এখানে এই জীবন বাঁচানোর লড়াইটা আমার চলছেই। কি হয়েছিল? ধরুন তখন রাত এই 4টে হবে, 3:45 এরকম হবে। গতকাল রাত্রে আচ্ছা, অসম্ভব শব্দ শুরু হয়েছে। আপনাকেও আমি সেটা দেখিয়েছি, শুনিয়েছি। এই শব্দটা আসছে কোথা থেকে? আচ্ছা, আশপাশে তো কোনো ছোট বাচ্চা নেই, কেউ সিগারেট খাচ্ছে না, এত সিগারেটের গন্ধ আসছে কোথা থেকে? এত কিছু, এখানে চুরির আওয়াজ আসছে কোথা থেকে? আমাদের এখানে কোনো ভদ্রমহিলা নেই আশপাশে, ঘুঙুরের আওয়াজ আসছে কি করে? এত কথা বলার শব্দ আসছে কোথা থেকে? প্রত্যেকেই যারা নিয়মিত আসেন তারা জানেন, এখানে কোনো মোবাইল রাখলে সেটা হারিয়ে যায়, মিসিং হয়ে যায়, আবার সেই মোবাইল ফেরত পাওয়া যায়। মানে ব্যাপারটা এরকম আর কি। মানে এক একটা ঘটনা এক এক দিন ঘটে, সবসময় যে ঘটবেই এরকমটা নয়। তা সেদিন রাত্রেবেলা কি হয়েছিল? যখন আমার কাছাকাছি চলে এসেছিলেন গত রাত্রে একজন। আচ্ছা, তো আমি খুব অস্বস্তিতে পড়ে যাই। তার শ্বাসের শব্দ আমার কানে একদম। তো আমি তখন তড়াক করে লাফ মারি এবং আলোগুলো জ্বালি। খুব বাজে একটা আষ্টে গন্ধ, মানে এখানে ভরে গেল ঘরে, একদম আষ্টে গন্ধে একদম বিশ্রী। তো আমার এই রাতের ঘুমটা চলে যায় আর কি। কষ্টটা এইখানে, আর কিছু না। আর সেদিন রাত্রেবেলা কি হয়েছিল যখন? সেদিন রাত্রে যে ঘটনাটা ঘটেছিল, তো ওই ভয়ঙ্কর মুখ, সেটা আমি যখন দেখি, আমি বোধহয় অজ্ঞান হয়ে গেছিলাম আমার মনে হয়। মানে আমি শুধু একটাই কথা উচ্চারণ, মা, এটাই বলেছে। এটা সারা গায়ে ঘাম, ওটা দেখে আমি সহ্য করতে পারিনি, কারণ তখন বয়সটা আমার কম ছিল। সাংঘাতিক। এবং তারপর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, দেখতে দেখতে সারাটা বছর আমি একা শুতে পারিনি। 6 বছর একা শুতে পারিনি। আমি সবসময় যে দিদি কাজ করেন, মানে আমাদের গৃহ সহায়িকা, মাসি আর কি, তার ভাইকে আমি বলেছিলাম যে তুমি আমার সঙ্গে শোবে, এবং তিনি আমাকে সঙ্গ দিতেন। এবং তিনি প্রায়শই বিরক্ত হতেন, এত বড় একটা লোক কিরকম পাগলামো দেখো। এবং আমার পিতৃদেব পূর্বাশ্রমে, তিনি বিশ্বাস করতেন না এসবে। আমার বারবার ব্রেন স্ক্যান হয়েছে, আমাকে অনেক রকম বলেছে অনেকে, কোথাও কিছু অ্যাবনর্মালিটি পাওয়া যায়নি, সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার্স পাওয়া যায়নি কখনো। অনেক সাইকোলজিস্ট দেখেছেন, সাইক্রিয়াটিস্ট দেখেছেন, তারা বলেছেন এটা হয়তো ফিয়ার সাইকোসিস, ওনার হয়তো এটা মুদ্রা দোষ, হয়তো এটা বলে উনি একটা কিছু ইমপ্রেশন তৈরি করতে চান। তা আমার ইমপ্রেশন তৈরি করে কি লাভ?
মানে আপনি যদি মানেন তাতেই বা আমার কি লাভ, আর আপনি যদি না মানেন তাতেই বা আমার কি বেনিফিট। একটা রেডিও অ্যাক্টিভ ফিল্ডকে আপনি যদি জিভ ভেঙান তাতেই বা তার কি যাবে আসবে। তবে তার যে কি এরিয়াস সেখানে যদি আপনি হাত দেন প্রাণী ফিরে যেতে পারবেন না। এরকম 4টি মৃত্যুর ঘটনা আমি যে সাক্ষী হিসেবে দেখেছি গত 3 বছরে, এবং সেটা এখানেই। একজন ড্রাইভার, একজন উল্টো দিকেই থাকতেন তিনি, এবং আরেকজন ইলেকট্রিশিয়ান, এবং আরেকজন মেড সার্ভেন্ট মানে গৃহ সহায়িকা। কি ঘটেছিল? অ্যাকচুয়ালি তারা মা সম্পর্কে কটু মন্তব্য করেন। দেখবেন আমাদের খিস্তিগুলো সব মা শব্দ দিয়েই তৈরি হয়। হ্যাঁ, তো এই খিস্তি প্রিয় ব্যাপার একটা আছে না অনেকের মধ্যে। আমায় গুরুদেব বলেছিলেন যে ভালো বলে কিছু নেই, খারাপ বলে কিছু নেই। আমার চাকরি জীবনে শিখেছি কথা দেওয়া হয় কথা না রাখার জন্য। কলিযুগের মহামন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল। আমি আরেকটি মহামন্ত্র লাভ করেছি, আমি শেয়ার করব। অবশ্যই। যা বলি তা করি না, আর যা করি তা বলি না। তো এই হচ্ছে কলিযুগের মহামন্ত্র। আপনি দেখবেন 100 জনকে দাঁড় করান, যা বলবে পরের দিন সেটা পালন করবে না। এই না পালন করাটাই হচ্ছে পারফর্মিং আর্ট। ওই ডান হাত বাঁ হাত আর অজুহাত, এটা কিছু একটা বলবে। আর বাঙালি খুব কাঠি প্রিয় জাতি। দেখবেন আপনি একটা ভালো কিছু করছেন, হ্যাঁ কি হবে করে ছি 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 এইরকম বললো, ওই মানুষ সমালোচনাটা করতেই পছন্দ করে। পিএনপিসি ওয়ালা ওই মেয়েটাকে দেখলাম দাঁড়িয়ে আছে ওইখানে, ইস ছি ছি ছি, হয়তো ওর ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ ছেলেটা আর মেয়েটা যাচ্ছিল, আরে ওরা গেছে তা আপনি রাগ করছেন কেন? আপনিও যান, আপনিও করুন। তো মানুষের এই একটা অন্তর্নিহিত লোভ বা আপত্তি, একটা হিংসা ভাব, এটা কিন্তু আছে। এবং ওই অটোর পেছনে লেখা থাকে তোমার হিংসা আমার জয়, ট্যাক্সির পেছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। তো এই ব্যাপারটা কিন্তু সত্যি, রিয়েলিটি এটা। দেখুন অপ্রিয় হলেও তো সত্য। সেই সময় আমি মারাই যেতাম, তারপরে অনেকদিন আমি ওই তাকে নিয়ে শুয়েছিলাম। তারপরে যেদিন আমার গুরুদেব মারা যান আর কি, তার দেহ দাহ করা হচ্ছে কোনো একটি মহাশ্মশানে, আমি সেটার নামটা উল্লেখ করছি না। তো সেই সময় আমায় কিছু মানুষ আসেন যাদের আমি একেবারে চিনি না, তারা বললেন আজ থেকে তোমার স্বাধীনতা। আর সত্যিই তাই। আমি সেই দিন ঘটেও ছিল একটা অদ্ভুত ঘটনা। সেদিন আমি দরজাটা খোলাই রেখেছিলাম এবং দরজা খোলা রেখে শুয়েছিলাম। নাইট ল্যাম্পটি কেটে গিয়েছিল, সারা রাত আমি অন্ধকারেই শুয়েছিলাম, কোনো ডিস্টারবেন্স হয়নি। তারপর থেকেই আমার খানিকটা কনফিডেন্স গ্রো করে যে ওই যে আমি সার্টিফিকেটটা পেয়েছি, এবার তুমি সব কিছুই করতে পারবে। এবার সত্যিই তাই। আপনাকেও বিশ্বাস করবেন, আপনার এই প্যারানর্মাল সুপার ন্যাচারালের কথা বলছিলেন, সবটাই যে প্যারানর্মাল তা নয়। 15 আগস্ট আমার গুরুদেবের মন্দিরে, শ্মশানে যাবো আর কি, শ্মশানে লাগোয়া মন্দির, ওখানেই উনি শুতেন থাকতেন। উনি সরকারি চাকরি করতেন। মানে এটা ভাববেন না যে এই পরম্পরায় সকলেই তাবিজ কবচ মাদুলি আংটি বিক্রি করে, এরকমটা নয়। তো মানে এমন মানুষও আছেন উনি কখনো প্রণামী গ্রহণ করতেন না, সারা বছরে একবার ভান্ডারা করতেন এবং তাতে যে যা দান করতো। দেখুন কেউ যদি টাকা না দেয় তাহলে কোথা থেকে চলবে? চাল ডাল তো কোথা থেকে কিনতে হবে, আমার মুখ দেখে তো আর কেউ দেবে না। এটা তো বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। তবে কোনোদিন কারোর কাছে কিছু চাননি, আমাদের পরম্পরাটা এইরকম। কোনোদিন কেউ কিছু চাননি কারোর কাছে তোমাকে 100 টাকাই দিতে হবে। সে যদি 1 কোটি টাকা দেয় দিল, 1 টাকা দেয় তাই দিল, দুটোই সমান। কোনোদিন কারোর কাছে কিছু চাওয়া বা প্রার্থনা করা এই জিনিসটা এই পরম্পরায় নেই। তবে এই জন্যই গুরুকুল চলে গেছে। তো আমি যাচ্ছি 15ই আগস্ট, একটা ফাঁকা মিনিবাস এলো, আমাকে নিয়ে চলে গেল। কেউ বিশ্বাস করবেন এই জীবনে কোনোদিন ওই রাস্তায় মিনিবাস কেউ দেখেনি। আপনারা কেউ বিশ্বাস করবেন হেদুয়া আমার খুব প্রাণের জায়গা। আমি একজন মানুষের সাথে দেখা হলো, কথা বললাম, তিনি সিগারেট খাচ্ছেন। বললাম আচ্ছা এই রাস্তাটা কোন দিকে, আলাপ জমাবো বলে। একা বসে আছি, চড়া রোদ, এরকম সময় প্রচন্ড গরম। তো তিনি বললেন হ্যাঁ তোমাকে আমি চিনি, তুমি কি এই পাশে আশপাশেই থাকো? তখন আমি বললাম যে না, আমি দক্ষিণ কলকাতার বাসিন্দা, আমি ল্যান্সডাউনে থাকি। তখন বলছেন ও আচ্ছা, আমি তো তোমাকে চিনি, হয়তো তোমার দাদুর সঙ্গে আমার পরিচয় ছিল। আমি ভাবছি লোকটা বাজে কথা বলছে, কোনো একটা ধান্দা আছে, আমার সাথে ভাব জমাবার চেষ্টা করছে। তো জাস্ট উইদিন আ সেকেন্ড মানুষটাকে আর দেখতে পাচ্ছি না। আচ্ছা,
মানুষটা অদৃশ্য হয়ে গেছে। তো আমি এই ডান দিকে দেখছি, বাঁ দিকে দেখছি, এদিকে দেখছি, ওদিকে দেখছি, কোনো গলি নেই, খোলা মাঠ, হেদুয়া সবাই রয়েছে, দিনের বেলা, বিকেল 3:30 4টে। বিশ্বাস করতে পারেন? বিশ্বাস করা যায় না। বহুদিন আগে আপনি যেহেতু এক্সপিরিয়েন্সের কথা বললেন, আমার নিজেরই বলতে কেমন একটা হচ্ছে। আপনিও বলছেন, সবাই চাইছেন, আমারও বলতে বড় ইচ্ছে করছে। তো আমার একটা কিরকম অস্বস্তি হচ্ছিল কথাটা বলতে গিয়ে, তাই আমি অনেকটা আটকে গেলাম। অ্যাকচুয়ালি ঘটনাস্থল পার্ক স্ট্রিট, পার্ক হোটেলের খুব কাছে বেশ কিছু অ্যান্টিকের দোকান আছে। পার্ক স্ট্রিটের ঠিক উল্টো দিকের রাস্তাটাই হচ্ছে রাসেল স্ট্রিট। রাসেল স্ট্রিটেও বেশ কিছু দোকান আছে। আপনারা অনেকেই যারা অ্যান্টিক কালেকশন পছন্দ করেন, অ্যান্টিক সংগ্রহশালা, অ্যান্টিক জিনিসপত্র যারা বাড়িতে ঘর সাজাতে রাখেন, পছন্দ করেন, অনেকেই তো পছন্দ করেন, তো যান, কেনেন, অনেকে একটু ঘর সাজাতে ভালোবাসে, এরকম প্রচুর মানুষ আমাদের মধ্যে আছেন। তো এরকমই একটি ঘটনা আমার সঙ্গে আমার এক বন্ধুর, আমি একই অফিসে চাকরি করতাম, তো তার সাথে হয়েছিল আর কি। তো সেটা এরকম যে সুমন্ত, অনুভা, তো এরা দুজনেই কলেজে পড়তো এবং নিজেরা লিভ ইন করতো। তো তাদের যেখানে থাকতো তারা সেই যে ছোট্ট জায়গাটা, সেখানে তারা একটু ঘর সাজাতে ভালোবাসতো। তাদের একটা পেট ডগ ছিল। তো দুজনেই চাকরিজীবী, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। স্কুল থেকেই মানে একসাথে প্রেম এবং একসঙ্গে থাকা, ঝগড়াঝাটি সেরকম হয়নি বলেই খুব ব্লেসড কাপল বলা যেতে পারে। একদমই হয়নি। তো যে সুমন্ত আমার সঙ্গে চাকরি করতো এবং আমিও কিছু কিছু তার সত্যির ঘটনার আমিও কিছু কিছু সাক্ষী, সবটা হয়তো সাক্ষী নয়, কিছুটা সাক্ষী। আচ্ছা। তো ওরা এরকম একদিন পার্ক স্ট্রিটের ওইরকম একটা কিউরিও শপে, ওই অ্যান্টিক শপে গেছে। তো অনুভার পছন্দ হচ্ছে আয়না। ক্ষেত্র বিশেষে আমরাও আয়নার কাছে আছি, জানি না আয়নায় কে এসে গেছেন। তো আয়নায় কেউ যদি চলে আসেন তো মানে আমার মরে যাওয়া ছাড়া আর কিছু থাকবে না। কারণ যার কথা বলছি তিনি তো এন্টিটিটা কিন্তু সব কিছু দেখে, সব কিছু শোনে, সব কিছু বুঝতে পারে। সব সময় যে সে রিয়াকশান দেবে তা নয়, হয়তো রেসপন্ড করলো না 4 বার, এরকমও আছে। তো ওরা গেছে এবং ওর আয়না বড় পছন্দ। তো একটা আয়না দেখে মানে সোনার মতন দেখতে, আসলে ওটা পেতলের, তার উপর বিভিন্ন রকম গ্লস, এমব্লেম এইসব করা আছে। তো বলছি আমাদের এখানে অকশন হয়, অকশনের দিন আপনারা আসবেন, অকশনে যেরকম প্রাইস বিট করবে, সবচেয়ে যেটা বেশি দাম হবে সেই দিনকে যে ওটাকে বিট করবে, ওটাকে বিট করে যে এগিয়ে যেতে পারবে, যে হয়তো দেখা গেল 10,000 টাকা, 10,100, 10,200, 10,500, যে হাইয়েস্ট বিডার হবে তাকেই ওই আয়নাটা দেওয়া হবে। অনুভার চোখ দাঁড়িয়ে গেছে আয়নার দিকে, কিছুতেই তারা দেবে না। অনুভব বলছে যে করেই হোক দিন। তো এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসছে, বলছে দিন। ও যা ঠিক আছে, ওরা বাংলা ভাষা বোঝেন না যারা দোকানের লোকজন আছে, ঠিক আছে দিয়ে দাও, একটু বেশি দামে দেবো, বলছে যত টাকা লাগে দেবো আমি দেবো। তো সুমন্ত বলছে যে তুই পাগলামো করিস না, কেন পাগলামো করছিস, সেই পাগলামোর কোনো দরকার নেই, এটা আয়না, আমি তোকে একটা অন্য ভালো আয়না। বলছে না, আমার এই আয়নাটাই চাই, এই আয়নাটার মধ্যে একটা ব্যাপার আছে, আমার ভীষণ অ্যাট্রাক্টেড হয়েছে। তো কিছুতেই সেই আয়নাটা দেবে না। তো ও সে কিনেই ছাড়বে। তো সারাক্ষণ ধরে তর্ক বিতর্ক করে যাওয়া করে নিমরাজি হয়ে মোটামুটি রাজি হয়েছে, প্রায় ওইরকম বেশ কিছুটা বেশি টাকা দিয়ে আর কি আয়নাটা কিনেছে। কিনে এবার আয়নাটা নিয়েছে, আয়নাটা বেশ পুরো র্যাপ করে দিয়েছে কাগজ দিয়ে মুড়ে, আয়নাটা স্পর্শ করছে। আয়নাটা স্পর্শ করা মাত্র ও শরীরে একটা অদ্ভুত বিদ্যুৎ ঝলকানির মতন একটা কিছু হয়েছে, মাথাটা পুরো ঘুরে গেছে। আচ্ছা। তো সুমন্ত বলছে কি হলো পড়ে যাচ্ছিস কেন? তো এই যে ব্যাপারটা একটা সিগন্যাল, একটা ইন্টোনেশন। আপনারা কেউ বলতেই পারেন যে এটা একটু অতি নাটকীয় বা এটা হয়নি, কি প্রমাণ আছে, এইগুলো বলবেন না। এইগুলো আপনাদের মনের ধারণা। এইগুলোর থেকে বেরিয়ে না যেতে পারলে আসল জায়গাটায় পৌঁছানো যাবে। তো স্বাভাবিকভাবে ওর যে সেন্সেশন হয়েছে কিন্তু সুমন্ত কিছু বুঝতে পারেনি, অনুভা যেটা বুঝতে পেরেছে। তো তারপরে ওরা একটা ট্যাক্সিতে উঠেছে,
ওই আয়নাটা নিয়ে। তো এবার ওরা বাড়ি পৌঁছে গেছে, এবার সুন্দর করে সাজিয়ে এবার আয়নাটাকে টাঙিয়েছে, ভীষণ পছন্দ। সঙ্গে আরও কিছু এরকম ডলসও কিনেছে, ভীষণ শিশু সুলভ, মানে একটু শৌখিন পুতুল এগুলো কিনেছে, এবং পুরোটা ঘুরেছে মোটামুটি। তো বলেছি ঠিক আছে, এটা আমার ভারী পছন্দের জিনিস, একটু বেশি দামেই কিনেছে। অকশান তো সবসময় হয় না, অকশান করতে গেলে তো অনেক লোককেও লাগবে, ওই জন্য ওরা একটু তাড়াতাড়ি বিক্রি করে দিতে, মানে কেউ টাকা দিলে ওরা লিকুইডিফাই করতে চায়। তো ওরা সাজিয়েছে আয়নাতে, তো খাওয়া দাওয়া করেছে, সন্ধেবেলা হয়ে গেছে, খেয়েছে, খাওয়া দাওয়া করেছে। সন্ধেবেলা আলো জ্বলছে ঘরে, তো দেখছে সুমন্তকে বলছে, দেখ এখানে মনে হচ্ছে না কোনো একজন ভদ্র মহিলা আছে। বুঝছি এসে কি, মানে কোনোভাবেই সম্ভব নয়। তোর মনের মধ্যে কিছু একটা ভেবেছিস বা কিছু একটা ভুল তোর মধ্যে তৈরি হয়েছে, সেই জন্যে তুই হয়তো কিছু বলছিস এইরকম ইলিউশন বা কিছু। এটাও আর হতে পারে নাকি, আয়নার মধ্যে ভদ্রমহিলা কোত্থেকে আসবে? যে না, আমার কিন্তু বারবার মনে হচ্ছে একজন বৃদ্ধা ভদ্রমহিলা। যে তুই আগের দিন হয়তো এইসব নিয়ে কিছু ভেবেছিস, তোর মার কথা হয়তো ভেবেছিস, মা তো অনেকদিন মারা গেছেন, তো এইরকম হয়তো কিছু ভেবেছিস। তো ওইটা কিছু না, ওটা তোর, তুই এবার শুয়ে পড়, রাত হলো, কালকে আবার অফিস আছে, আজকে করে তো আমরা একটু ঘুরে বেড়িয়ে এলাম, কালকে তো আর এরকম করলে হবে না, তো তুই ছেড়ে দে ব্যাপারটা, তুই বাদ দেখো ঘটনা। সে না রে, সত্যি এটা একটা হচ্ছে ঘটনা। তো তখন এবার শুয়েছে দুজনে, তো হঠাৎ অনুভব করে একটা ঠান্ডা স্পর্শ, কেউ যেন তার শরীরে হাত দিয়েছে। চাং করে ওঠে একদম ঘুম থেকে। কে? এই যে ফিলিংটা শুরু হয়, এই ফিলিংটা ওকে একদম নড়িয়ে দেয়। অনুভব তাড়াতাড়ি আয়নার দিকে দেখে যে সে যাকে এতক্ষণ দেখছিল সে সত্যিই হাঁটা চলা করছে তার ঘরে। এইটা দেখে অনুভব স্থির থাকতে পারে। সঙ্গে সঙ্গে সুমন্তকে ডেকেছে, সুমন্ত তাড়াতাড়ি আলো জ্বালিয়েছে। আলো জ্বালানোর পর যে কোথায় কেউ, কিছু নেই তো, কিছুই নেই, কোনো ব্যাপারই না। বলছি তুই শুয়ে পড়, তোর এরকম জল খা, মাথাটা ঠান্ডা কর, তুই একই কথা বারবার বলে যাচ্ছিস। নাও ইট ইজ ভেরি ইরিটেটিং। সারাদিন আমরা ঘুরেছি বেরিয়েছি, এতগুলো পয়সা খরচা করলি, তারপরে আবার তুই এইগুলো বলছিস, এইগুলো তোর মাথায় নিশ্চয়ই তোর পাগল হয়ে গেছিস তুই, বা তোর মধ্যে কোনো সিনেমা টিনেমা হয়তো দেখেছিস তুই, বা কোনো কিছু এমন তোর কিছু ফিলিং হচ্ছে, তোর মনটা আজকে ভালো নেই, মনটা হয়তো ভালো নেই, তাই জন্যে এরকম একটা দুর্বল মন থেকে এগুলো হয়তো বেরিয়েছে। এটার সাথে কোনো বাস্তবের সম্পর্ক নেই, তুই মানুষ যা ভাবে সেটাকেই কল্পনা করে, তোর মনের এগুলো ভুল ধারণা, এগুলো এরকম কিছু হয় না প্র্যাকটিক্যালি, এগুলো কিচ্ছু নেই, এগুলো তোর মনের একটা সংস্কার, এগুলো কিচ্ছু হয় না, এগুলো কিচ্ছু নেই, অল বোগাস। তো অনুভা তো অস্বস্তি বোধ করছে, বলছে যে না তুই আজকে আলোটা জ্বালা থাক। আলো জ্বাললে আমার ঘুমে খুব ডিস্টার্ব হয়, রাত্রিবেলা তুই অদ্ভুত অদ্ভুত পাগলামো করিস কেন? এত বড় একটা আলো চোখের ওপর পড়লে ঘুমোতে কষ্ট হয় না? তোর এটা কি কোনো ব্যাপার হলো? এটা একটা টপিক তুই ঠিকঠাক বল, এটা তো আমার অদ্ভুত মনে হচ্ছে। এখানে কোথায় কি, আয়নাটা পরিষ্কার দেখছি, মুখ দেখছি, আয়নায় তো কিছুই নেই, নিজেকেই দেখতে পাচ্ছি। তো একদম বিরক্ত হয়েছে, তুই আলোটা জ্বালিয়ে রেখে তো শুয়ে পড়েছে। হঠাৎ ওর চোখ গেল আয়নার ঠিক অপোজিটে, ঠিক আমাদের যেরকম আলমারি রয়েছে, আলমারিতে ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, যে ট্যাক্সি ড্রাইভার ওদেরকে নিয়ে আসে। সত্যি সত্যি। तो टैक्सी ड्राइवर बोलছে, मैडम जी थोड़ा और चाहिए था, आपने तो सिर्फ भाड़ा दिया है, फेयर दिया है, उससे थोड़ा ज्यादा मैंने एक्सपेक्ट किया था। এই কথাটাও স্পষ্ট শুনেছে, এই কথাটা শুনে আর স্থির থাকতে পারেনি। এইবার প্রচন্ড ধাক্কাধাক্কি করছে সুমন্তকে, মানে উঠে পড়ো এবং এই ঘটনা ঘটেছে। এবার পাগল টাইপের হয়ে গেছে, এইবার দরজা খুলে দৌড়চ্ছে। ওরা যে অ্যাপার্টমেন্টটায় থাকে, যে জায়গাটা থাকে আর কি, ভাড়া নিয়ে থাকে, সেইখান থেকে একদম নিচে চলে এসছে। বলছি কি অদ্ভুত লুনাটিক হয়ে যাচ্ছে, তুই তো আয়নাটা নিজে জেদ করে কিনলি, ট্যাক্সি চড়ে বাড়ি ফিরলি, এতগুলো পয়সা খরচা করলি, তারপরে এখন তোর আবার রাত্রে এইগুলো কি অদ্ভুত অদ্ভুত যুক্তি, এইগুলো কোনো যুক্তি হয়? আমি এইসব কিচ্ছু মানি না, এগুলো সব ফালতু, হতেই পারে না। আর যদি কিছু থাকে তাহলে তো আমিও দেখতে পাবো,
আমি কেন দেখতে পাচ্ছি না? যা হচ্ছে পৃথিবী সব তুমিই দেখতে পাচ্ছ, আর আমি কিছু দেখতে পাচ্ছি না। তা হতে পারে জল বোঝাচ্ছ? তো এই বলে খুব তর্কাতর্কি করছে নিজেদের মধ্যে এবং একদম নিচে চলে গেছে রাস্তা, বলছে আমি ওই ঘরে আজকে আর শোবো না। এই তো মহা মুশকিল হলো, এই তো পাগলামোর চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছিস তুই নিজেকে। অনুভবকে বলছে দেখ, পুরো মাথায় হাত বুলিয়ে দিয়েছে, দেখ তুই শান্ত হ, ব্যাপারটা তুই বোঝার চেষ্টা কর। এটা এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা তো কল্পনা, এরকম কোনো ঘটনা নেই, হতে পারে না, ইট ইজ নট পসিবল। সায়েন্টিফিক্যালি ভাব, র্যাশনালি ভাব, এরকম কিছু নেই। তো যতই বলছে ঠিক আছে তুই যদি একা শুতে চাস শো, আমি তোকে ডিস্টার্ব করবো না, আমি এই নিচে দাঁড়িয়ে থাকবো, একদম নিচে। তো ওইখানে যে সিকিউরিটির দাদা আছে, কি হয়েছে, আপনি কেন এই এসছে? বলছে তুমি তোমার মতন কাজ করো, আমার একটু অসুবিধা হয়েছে, আমি আজকে রাতটা তোমার চেয়ারের পাশে, তোমার টুলের পাশে বসবো। বলছে আমি তো ঘুমাবো, এখানেই আমি বিছানা করে শুই, আমাদের একটা পাম্প রুম আছে, পাম্প রুমের পাশে একটা কেয়ারটেকার্স রুম আছে, সেখানে আমি শুই, এখানেই তো আমি থাকি। আচ্ছা দিদি আপনি এখানে কেন এসছেন? যে আমার একটু দরকার আছে তাই এসছি। ঠিক আছে। এরপরে ওখানে বসে আছে, সুমন্ত ভাবছে একটু সিগারেট ধরিয়েছে, বলছে কিছু একটু করি, এটা অদ্ভুত সমস্যা এলো। তো সুমন্ত ভাবতেই পারিনি না একটা অদ্ভুত সমস্যা আসতে পারে, কিছুতেই বুঝতে পারছে না, কিছুতেই রাজি হচ্ছে না রাত্রে গিয়ে শোয়। তখন ধরুন 12:30 একটা বাজে, তো শুয়েছে, বেশ রাতও হয়ে গেছে। বলছে একটা তো একটা ভদ্রলোকের বাড়ি, এটা একটা, আরও অন্য ফ্ল্যাট ওনার্স আছে, তারা তো অবজেকশন দেবে, তারা তো তোর মতো হয়ে যাচ্ছে না, তারা অবজেক্ট করবে, রাস্তায় একদম নিচে লোকে কি বলবে, রাস্তার মধ্যে তুই পায়চারি করবি নিচে এসে। বলছে হ্যাঁ, আমাকে আমার মতো থাকতে ওখানে থাকা যাচ্ছে না, আমি ঘরে ফিরবো না। আমি দেখেছি ট্যাক্সি ড্রাইভারকে, পরে ও যেটা করছে সেটা অদ্ভুত একটা কাজ করছে। ওই নিচে যতগুলো তুলসী গাছ ছিল প্রত্যেকটা তুলসী গাছকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ছিঁড়ছে মেয়েটা অনুভব। তো যেখানে যেখানে ও দেখছে যে ফুল গাছ রয়েছে, তুলসী গাছ রয়েছে, এরকম ফুলের গাছ রয়েছে, এগুলো ফুল গাছ, সেগুলো কিন্তু ছিঁড়ছে না, শুধুমাত্র তুলসী গাছটা ছিঁড়ছে, আর কেউ ওকে আটকাবার নেই। অদ্ভুত আচরণ। তো এইগুলো করে যাচ্ছে, একদম দাঁড়াচ্ছে না, অদ্ভুত ক্ষমতা তখন ওর শরীরে এসছে, প্রচন্ড হাইপার হয়ে গেছে। তো সুমন্তর দিকে তাকিয়ে একবার বলেছে যাও। এই যাও যে কথাটা উচ্চারণ করেছে, যাও কথাটা সাংঘাতিক স্ট্রেস বার্স্ট আউট করেছে, মানে যে আঙুলটা দেখালো এইভাবে, সাংঘাতিক। সুমন্ত চলে এসছে, না বড্ড রেগে গেছে, থাক আর কিছু বলা যাবে না, একজন যদি রেগে যায় আরেকজনকে শান্ত হতেই হয়, তবে সে ঠান্ডা হবে। ঠিক আছে বাবা, আমি এইসবের মধ্যে নেই, আমি সরে যাচ্ছি। সরে গেছে। সরে যাওয়ার পরে ওইগুলো করেছে, একটাও তুলসী গাছ নেই। ওরা একটু ওই যে অ্যাপার্টমেন্টটার নাম দ্য বেসিল অ্যাপার্টমেন্ট, আচ্ছা, ইংরেজিতে বেসিল শব্দের অর্থ দ্য হোলি বেসিল, মানে তুলসী, একটা মেডিসিনাল ভ্যালু আছে এই তুলসী গাছের। হ্যাঁ, তো সবাই জানি আমরা, আমি সর্দি কাশিতে খাই তুলসী ওয়াটার, তুলসী লিপ, খুব পবিত্র। তো ওই জন্য ওইভাবেই ওই অ্যাপার্টমেন্টটা সাজানো হয়েছে। তো ওইগুলো করেছে। এবার করতে করতে খানিকক্ষণ পর ওইসব কাজকর্ম করা হয়ে গেছে, এবার অনুভা উঠে এসছে ও নিজের ঘরে। এতক্ষণ যেতে চাইছিল না, এবার কিন্তু নিজে নিজেই গেল। এবার গিয়ে সুমন্তকে ডাকছে, ওর ভয়েসটা হয়ে গেছে একটা ছেলের ভয়েস। আচ্ছা, এই যে ভয়েসটা বদলে গেছে, এতে সুমন্ত অবাক হয়ে গেছে। এবার সুমন্ত যে কিছুই বিশ্বাস করে না, তার এবার অস্বাভাবিক লাগছে। তা সুমন্ত তাড়াতাড়ি বাথরুমে গেছে, টয়লেটে গেছে, টয়লেট পেয়েছে, টয়লেটে গেছে। তা টয়লেটে দেখছে একদম ড্রিঙ্ক করা অবস্থায় এখান থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে, এখানে একটা মানে দগদগে ঘা, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসছে, চোখ দুটো এরকম খুলে গেছে, রক্ত ঝরছে। একটা যেরকম হয় আর কি, অ্যাশ কালারের যে ট্যাক্সি ড্রাইভাররা যেটা পরে আর কি, সেই ড্রেস প্যান্ট জামা পরা আর কি, যেরকম ট্যাক্সি ড্রাইভার পরেন, সেই ট্যাক্সি ড্রাইভার শুয়ে রয়েছে ওখানে, এরকম আধশোয়া হয়ে রয়েছে দেওয়ালে হেলান দিয়ে, বাথরুমে। এটা সুমন্ত দেখছে এবং সঙ্গে সঙ্গে টয়লেট করে ফেলে, ও নিজেই টয়লেট করে ফেলে। ওটা দেখে ও আর কিছু করতে পারেনি। এইবার পরিস্থিতি কিন্তু বদলে গেছে। আচ্ছা, ওখানে একটি
ট্যাক্সি ড্রাইভার। আচ্ছা, যে ভদ্রলোক ওদের ওই আয়নাটি বিক্রি করেছিলেন, তিনি ওই দোকানের মালিক আর কি, সেই ভদ্রলোক তার আরেকটি লাশ দেখেছে যখন সে বিছানায় বসেছে, সবে এরকমভাবে বসেছে, মানে একটুখানি টেনশন ফ্রি হয়েছে আর কি, এরকমভাবে ঘাটটা ঘোরাতেই দেখছে যিনি দোকানের মালিক আর কি, ওই অকশন শপ, মানে ওই কিউরিও যেখানে থাকে, যে এই যে আমাদের যে অ্যান্টিক শপের মালিক যে, তার শুয়ে আছে, তারও মুখের এইখানটাতে রক্ত জমাট বেঁধে আছে, চোখগুলোর তলায় কালো দাগ, কালশিটে ভর্তি, চুলগুলো একদম পুরো আগুনে মনে হচ্ছে রাবারের মতন হয়ে গেছে। চুল যাদের পুড়ে যায়, যাদের অভিজ্ঞতা আছে, দেখবেন চুল রাবারের মতন হয়ে যায় আগুনে পুড়ে গেলে, জড়িয়ে যায়, সেরকম হয়ে রয়েছে। দেখেও শিউরে একদম সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা। সাংঘাতিক। আমারই নিজের কিরকম হচ্ছে বলতে। এটা কে দেখেছে? সুমন্ত দেখেছে। আচ্ছা, এইটা দেখার পর দেখছে অনুভা দাঁড়িয়ে খিলখিল করে হাসছে, এবং হাসিটার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যঞ্জনা লুকিয়ে আছে। তো মানে অনুভা তখন একটা পুরুষের কণ্ঠ, কিছু বুঝতে পারছে না, ভয়ঙ্কর অবস্থা। আরো দূরে যখন ও এগিয়ে আসছে, ওইবার আর একটা পাশে একটা ড্রয়িং রুম ছিল, সেইখানে যাচ্ছে। এই ঘরটা তো এইরকম আস্তে আস্তে ও কিরকম আচ্ছন্ন মতন হয়ে গেছে। সুমন্ত খানিকটা আধো ঘুমে আধো জাগরণে, মানে পুরো সেন্সটা ঠিক নেই, তার মধ্যেই হাঁটছে, মানে ড্রিঙ্ক করলে যেরকম একটা অবস্থা হয়। এই দুটোর যে চাপ, যে স্ট্রেস, সেটা সামলাতে পারছে না। অনুভা কিন্তু দাঁড়িয়ে হাঁটছে, পায়চারি করছে করে। তো এটা দেখার পর অনুভা থেকে একটু সেফ ডিস্টেন্স করবে বলে ওই দিকে যাচ্ছে, ওদিকে গিয়ে বসতে যাবে। দরজাটা খুলতেই দেখছে যে অনুভার মা ওই সিলিং থেকে পাখায় শাড়ি ঝুলিয়ে উনি সুইসাইড করেন, ঝুলছে। মানে ওদের এই যে প্রেমজ লিভিনের সম্পর্কটা মেনে নিতে পারেননি। আচ্ছা, বাড়ির একটা আপত্তি ছিল, তাই জন্যই ওরা বাড়ি ছেড়ে আলাদা একটা জায়গায় থাকে। মানে এই ঘর, মানে সেই সময় কি ওই মেয়েটার মা কি মারা গিয়েছিলেন? তাকে দেখতে পাচ্ছে আর কি, দাদা তাকে দেখতে পাচ্ছে। এই সুমন্ত ওইটা দেখে চিৎকার করে উঠেছে, ভয়ঙ্কর। আর তো না, এইবার বুঝতে পেরেছে যে এই জিনিসটা আর স্বাভাবিক নয়। মানে একসঙ্গে তিনজন এবার অনুভার কাছে এসছে। এবার অনুভা বলছে, मैं तो तुझे नहीं छोड़ूंगा। তো বুঝতে পারছে না যে কে এই কথাটা বলছে। একদিকে ট্যাক্সি ড্রাইভার, একদিকে কিউরিও শপের যে ওই আমাদের যে অকশন যেখানে হয়েছে মালিক, দোকানের মালিক, আর ওদিকে শাশুড়ি মা। তো সাংঘাতিক একটা অবস্থা, মানে গলা দিয়ে জল নামছে না, থুতুটা গিলতে পারছে না। তো এই অবস্থার মধ্যে দিয়ে যখন অনুভার কাছে এলো খানিকটা একটু সান্ত্বনা পাওয়ার জন্য, তো मैं तो तुम्हें नहीं छोड़ूंगा, ভাবছে এই লোকটা কি, এই যে সোল এসেছে এর বডির মধ্যে যে প্রবেশ করেছে, এ কি এটা বুঝতে পারছেন। তো বহু আগে স্কুল জীবনে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। তো একটা সময় সুমন্ত বক্সিং করতো, শখে আর কি, অনেকের শখ আছে না একটু স্পোর্টসের ওপর। তো ওতে যে পাঞ্চিং হয়, পাঞ্চ করতে গিয়ে একটা ঘুষি মেরে দেয় এমনভাবে, তো তাতে কিছুদিন হসপিটালাইজ থাকার পরে তারই একজন প্রতিদ্বন্দ্বী সে মারা যায়। তো এটা তো খেলা, এটাকে ঠিক হত্যা বলে কেউ ধরে। তারপরে তারা সেই পাড়াও ছেড়ে দেয়, তখন অনেক কম বয়সী, তারপরে বয়স বাড়ে, তারপরে সবকিছু। এটা কোনো ইচ্ছে করে হত্যা না, খেলতে খেলতে দেখবেন এরকম ঘটনা ঘটে। ক্রিকেটের বল লাগলো, ফুটবল অনেকের চশমা ভেঙে যায়, চোখে আঘাত হয়, একটা চোখ চলে যায়, এরকম অনেক মানুষ আছেন। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে নয়, কেউ ইন্টেনশনালি মারেনি, এরকম ঘটনা ঘটে। মানে আমাদের এই যে জীবন, সমাজ জীবনে এরকম ঘটনা আপনারা দেখতে পারবেন, এবং অনেকেই জানেন, হয়তো আছে, অনেকের পাড়াতেই এরকম ঘটনা আছে। তো ওই ছেলেটি মারা যায়। তো ছেলেটি ছিল অবাঙালি। তো সেই ব্যাপারটা কিন্তু আসে, সে ওর মধ্যে, তার নাম রাকেশ। मैं तो तुझे नहीं छोड़ूंगा। অনুভা তখন রাকেশ হয়ে গিয়েছে। আচ্ছা, অনুভা এবার ক্রমশ এগিয়ে যাচ্ছে সুমন্তর দিকে।
সুমন্তর গলাটা টিপবে বলে। এবার সুমন্ত ঘুরছে ঘরের মধ্যে, মানে ছোট্ট ঘর, বারান্দা আছে আর একটা ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমের দিকে যেতে পারছে না, ওখানে তো অনুভার মা ঝুলছে। তো সাংঘাতিক পরিস্থিতি, মানে সেই চোর পুলিশ খেলার মতন হচ্ছে। একবার এদিকে যায় তো অনুভা তাকে পেছনে ধাওয়া করে, অনুভা বাথরুমের সামনে দিকে যায় তো ওকে ধাওয়া করে, বাথরুম থেকে আবার এদিকে চলে আসে, তো এইরকমভাবে চোর পুলিশ খেলা চলছে, ঘুরছে 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 ঘুরছে। তো সুমন্ত বুঝতে পারছে না যে আমার মাথা ঘুরছে নাকি সত্যিই কেউ ঘুরছে। তো খানিকক্ষণের জন্যে অজ্ঞান হয়ে যায় ঘুরতে ঘুরতে। তো একদম এরকম হয়ে গেছে, জোরে জোরে শ্বাস পড়ছে, জোরে জোরে শ্বাস পড়ার শব্দ, কিছুটা স্থিতধী হওয়ার চেষ্টা করছে। আচ্ছা। হঠাৎ দেখছে লোহার রড দিয়ে মাথার পিছনে কেউ যেন আঘাত করলো। ছেলেটাকে মানে আমাদের সুমন্তকে, সুমন্তকে অনুভা আঘাত করলো। আসলে অনুভা নয়, রাকেশ। রাকেশ একটা লোহার রড বা ভারী কিছু পদার্থ হাতুড়ি টাতুড়ি গোছের ভারী দিয়ে করে ওখানেই সমাপ্তি সুমন্তর। সুমন্তর গলগল করে রক্ত বেরোচ্ছে। এবার সুমন্ত তখন তো মোটামুটি কষ্ট পেলেও তখনও তো বেঁচে আছে। সুমন্ত চেষ্টা করছে দরজাটা খোলার, দরজাটা খুলে যদি এগোতে পারে, যদি নিচে নামতে পারে তাহলে বেঁচে যাবে। যখন মানুষ প্রচন্ড ভয় পেয়ে যায় তখন কোনো গীতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, দৌড়ে দৌড়ে নামছে, পাগলের মতন দৌড়চ্ছে এবং দৌড়চ্ছে অ্যাপার্টমেন্টের দরজা খুলে রাস্তায় যাওয়ার জন্য। তো দেখছে রাস্তা দিয়ে যখন মানে সিঁড়ি দিয়ে নামছে, নেমে একদম মেইন রোডের দিকে চলে গেছে। মেইন রোডের দিকে যেতে গেলে ওই সিকিউরিটি গার্ডকে ক্রস করতে হবে। দেখছে রাত্রির তো দরজাটা বন্ধ থাকে, মেইন গেটটা চেন দিয়ে বাঁধা, তালা চেন, যা ফ্ল্যাট বাড়িতে যা হয় আর কি, এমনি এখন তো সবই ওরকম বন্ধ করা থাকে। আর সিকিউরিটি গার্ড দেখছে সামনে দাঁড়িয়ে আছে, সিকিউরিটি গার্ড ওকে যেতে দিচ্ছে না। আচ্ছা। বলছে হরিদা তুমি সরো, আমাকে বেরোতে দাও, আমার একটা দরকার আছে, এমার্জেন্সি। বলছে নেই বাবু, अभी तो नहीं होगा। তো যে হরিদা আমাকে খুব বিশ্বাসযোগ্য সিকিউরিটি পার্সন, সে আমাকে বেরোতেই দেবে, স্বাভাবিকভাবে বেরোতে দেবে। আমি এখানে ভাড়া থাকলেও আমাদের একটা সম্মান আছে, কিছুতেই বেরোতে দিচ্ছে না। বলছে তুমি যদি আমাকে বেরোতে না দাও আমি কিন্তু মেরে দেবো তোমাকে, আমার প্রাণের দায় এখন, আমি কোনো রকমে বাঁচবো, মেরে ফেলবো কিন্তু তোমাকে। অ্যাকচুয়ালি সোল দুটো তিনটে বডিকে প্রভাবিত করতে পারে। রাকেশের সোল একই সঙ্গে অনুভা এবং ওই সিকিউরিটির দাদা যে হরিদা, ওকেও কিন্তু অ্যাটাক করেছে, ওর মধ্যেও আছে। অনুভাকে তখন খানিকটা ছেড়েছে, ওর মধ্যে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি অপারেট করতে পারে। সোলের ক্যাপাসিটি ভয়ঙ্কর। ওখানে কিন্তু হরি হয়ে দাঁড়িয়ে আছে এবং কিছুতেই ছাড়বে না। তো ওই তো রক্ত ঝরছে, আঘাত পেয়েছে। হরি কি করেছে, ওর চোখটা খুলে নিয়েছে। মানে হরির তখন হাতে এরকম বড় বড় নখ, চোখ দিয়ে চোখটা খুলে নিয়েছে। একদিকে রক্ত ঝরছে, আর একটা চোখ পুরো খুলে নিয়েছে। খুবলে একদম রাস্তায় দরদর করে রক্ত পড়ছে, সাংঘাতিক অবস্থা। এবার ওই চোর পুলিশ খেলার মতো নিচে, এই যে অ্যাপার্টমেন্টের নিচে মারামারি শুরু হয়েছে। একদিকে হরি তেড়ে যাচ্ছে আমাদের সুমন্তর দিকে, সুমন্ত বাঁচার চেষ্টা করছে। সুমন্তর হঠাৎ করে বাথরুমের দিকে, যেটা মানে আমাদের সিকিউরিটিদের যে বাথরুম বা এই যে কেয়ারটেকার্স টয়লেট প্রত্যেকটাই থাকে, যেখানে হরিদা ব্যবহার করতো, সেই টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে যাতে আর আসতে না পারে। যে সবে দরজাটা বন্ধ করেছে, দেখছে পেছনেই হরি। এবার বাথরুমের দরজা বন্ধ, হরি বাথরুমে রয়েছে, হরি আর এই সুমন্ত। প্রথম একটা পাঞ্চ পেটে, মুখ দিয়ে ভক করে রক্ত বেরোচ্ছে, মানে একদম দাঁতগুলো খুলে এসছে। একদম যে প্যান কমোডের মধ্যে মাথাটা গুঁজে দিয়েছে সুমন্ত। হরি আসলে হরি নয়, রাকেশ। বাথরুম পরিষ্কার করার দেখবেন ওই স্টিলের এখন বেরিয়েছে আর কি, যে ওই ব্রাশ টাইপের, তো ওইটা দিয়ে মারছে ঘাড়ে। আচ্ছা।
বলছে আমার অনেক কষ্ট হয়েছিল একদিন মেরেছিলে, মনে আছে? ওই কথাই বলছে এবং গালাগালি দিচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এইবার সুমন্ত বুঝতে পারছে যে যা কিছু বলা হয় তা সত্য, মানে নিজে এবার অনুভব করছে ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে। তো হ্যাঁ, তো আলটিমেটলি ওই প্যানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করল সুমন্ত। সুমন্তর পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না, অনিচ্ছাকৃত হলেও ওটা তো তার আঘাতেই হয়েছিল। এবং ওই দোকানটি যে শপটি আর কি, ওটি হন্টেড। ওই যে মিরর, যে আয়নাটি, এই জন্য অ্যান্টিক সামগ্রী পরিশোধন করে নিতে হয়, অনেকের এই ব্যাপারটা আছে। এবং ওইখান থেকে যেহেতু টাচ করেছিল আয়নাটা, ওই টাচেই কিন্তু সব কিছু হয়ে গেছে, শরীরটা হাবি হয়ে যায় অনুভার, এবং ওইখান থেকেই এতগুলো ঘটনা ঘটে। এবং একটা সোল যখন কোনো কিছু করে, মানে সোল বলতে আমি আত্মাই বোঝাতে চাইছি, এবং সেটা প্রেত আত্মা। সব সোল খারাপ নয়, শুধু সোল হলে একরকম, ব্যাড সোল। তো এগুলো তো অপঘাতে মৃত্যু, এখান থেকে ওই প্রেতজনী প্রাপ্তি হয়। তো সেই জন্যে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল মৃত্যুর। তো সুমন্ত বাঁচাতে পারল না, রাকেশ তাকে প্রতিশোধ নিল। এবং আমাদের ওখানে ওই যে মা, অনুভার মা, ওকে দেখলো, কিছু হলো না। কিউরিও শপের মালিককে দেখলো এখানে, এবং ট্যাক্সি ড্রাইভারকে দেখলো বাথরুমে, দেখেছিল আর কি। ওই সবটাকেই কিছুতেই রিলেট করতে পারলো একেবারে, যখন কোমরের মধ্যে তার মাথাটা, এবং ওইভাবে মারছে, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ লাস্ট। তো এই জন্যেই বলা হয় যে এন্টিটিকে ডিস্টার্ব করার দরকার নেই, এন্টিটিকে ডিস্টার্ব করার দরকার নেই। আপনি খাচ্ছেন দাচ্ছেন বাবা, আপনি আপনার মতন থাকুন, আনএক্সপ্লোর জিনিসকে এক্সপ্লোর করার দরকার নেই। এবং ওই প্রথম থেকেই তো না বলেছিল দোকান থেকে, দোকানদার তো বিক্রি করতে চায়নি। দেখুন আপনারা বিচার করবেন, কোনো আনএক্সপ্লোর জিনিসকে এক্সপ্লোর করার দরকার নেই। যে জিনিসটা ডার্ক আর্টস, যেটা অন্ধকারের জিনিস, সেটা অন্ধকারেই থাকতে দিন না, এত সেটাকে আলো জ্বালিয়ে দেখাবার কি আছে? এখন অনেকেই দেখি আমি অনেক কিছু বলেন, তো এটা বললে সেই এন্টিটি তার উপর হাবি হয়ে যায়। হাবি মানে হেভি হওয়া, তার উপর মানে জাঁকিয়ে বসা, এই জিনিসটা আছে। তো এই জিনিসটা কিন্তু করণীয় নয়। ওকে আয়নাটা কিন্তু বিক্রি করতে চায়নি দোকানদার, ও কিন্তু জোর করে আয়নাটা কিনলো, এবং আয়নাটা কেনার সঙ্গে সঙ্গেই এই ঘটনাগুলো ঘটলো। যাকে বাংলায় বলে খাল কেটে কুমির আনা। আপনারা যখনই কোনো জিনিস কিনবেন, নতুন জিনিস কিনতে পারেন, নাহলে কিনবেন না। আর যদি কেনেন সেটাকে টেস্ট করে তারপরে না। অনেক সময় অনেক সেকেন্ড হ্যান্ড বাড়ি অনেকে কেনে, সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে কেনে, ফ্ল্যাট কেনে, অনেক রকম কিছুই কেনে। এটা কেনা উচিত নয়। টাকা কম আছে কিনবেন না, দরকার নেই কেনার। আগে ভালো করে জানুন, তারপরে এগিয়ে যান। ওরা গাড়ি কিনেছি তাতে কি আছে, গাড়ির পার্টসপত্র তো ভালো আছে, সবার আগে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি বিক্রি করছেন কেন মশাই? বাড়িটা তো খুব সুন্দর, ফ্ল্যাটটা তো না, আমার টাকার অভাব হয়েছে তাই বিক্রি করে দিচ্ছি। শুধুই কি সেটাই কারণ? শুধুই কি টাকার অভাব হয়েছে তাই বাড়িটা বিক্রি করে দিচ্ছেন, নাকি অন্য কিছু? একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে না হঠাৎ বিক্রি হয়ে গেল, যিনি বিক্রি করেছেন তাকে চট করে পাওয়া যাবে না। চেষ্টা করবেন যিনি বিক্রি করছেন তার নাম, অ্যাড্রেস, সব কোর্ট পেপার চলে আসার পরেও তাকে ট্র্যাক করার চেষ্টা করুন। আমরা এগুলো খুব ছোট ছোট জিনিস। একটা জিনিস আপনার ভালো লেগেছে, আপনি কিনেছেন, আপনার স্বাধীনতা আছে, কিনতেই পারেন। কেনার আগে দয়া করে জানুন বিষয়টি। তো কখনোই এটা কাম্য নয়। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনাকে তাহলে কে বলল এই ঘটনাটি? এটি তাদের সঙ্গেই থাকা, মানে আমাদেরই অফিসে থাকা আর একজন মানুষ, সেও এই তিনজনের কমন ফ্রেন্ড, তার নাম সুজিত কুমার মিস্ত্রি। সুজিত আমাকে এই ঘটনাটি পুরোপুরি বলে। এবং আমি যে বললাম কিছু সময় আমি সাক্ষী ছিলাম, আয়নাটির ছবি আমি পরে দেখেছিলাম, এবং তারপরে যেটা হয় কিছুই পাওয়া যায়নি। তবে অনুভা জীবিত ছিল এবং অনুভার পরের দিন অফিসে আসে। অনুভাও কিন্তু এসব কথা আমায় জানায়নি, সুজিতকে জানায়, সুজিত আমাকে বলে। ওই আয়নাটির ছবি আমি দেখেছিলাম, সত্যিই অপূর্ব। সব চকচকে জিনিস যেমন সোনা হয় না, আর সব জিনিস সকলের জন্য নয়। অনেক ভালো জিনিস আছে
কিন্তু সেই জিনিসটা যে আপনার জন্য পারফেক্ট এটা কে বললো? সবার জন্য সব কিছু নয়। দেখবেন সবার অনেক ভালো ভালো খাবার, অনেকে বিরিয়ানি পছন্দ করেন না, উফ বিরিয়ানি বললেই একটা কিরকম লোভ এসে যায় না? সকলের সেটা আসে না। দোসা, অনেকে সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দই করেন না, আছেন এমন মানুষ আমাদের মধ্যে। ফুড হ্যাবিটস আলাদা, ফিলোসফি আলাদা, টেস্ট আলাদা, পছন্দ এক একজনের এক এক রকম, এক একজন মানুষ এক এক রকম ভাবে। তো ওইখানে কোনো এন্টিটি আছে কিনা, কোনো রেডিও অ্যাক্টিভ ফিল্ড আছে কিনা জেনে তারপরে এগোনো উচিত, আমি এটাই মনে করি। এবং দেখুন, ডেমোনোলজিস্ট যিনি ডেমন্স নিয়ে কাজ করেন সেটা একটা আলাদা ধারা। উইকা একটা আলাদা সাবজেক্ট। উইকার সঙ্গে দেবী আইসিস, হেকাটি, গডেস হেকাটির ভীষণ ভালো সম্পর্ক। আমরা ওই ফুৎকারে উড়িয়ে দিই সব কিছুকে, দূর ওটা তোমার কি সাইন্টিফিক প্রমাণ। দেখুন, বিজ্ঞান মানে বিশেষ যে জ্ঞান। সাইকোলজি যদি থাকে, প্যারাসাইকোলজি নেই কেন? কে বললো নেই? আছে, ভীষণভাবে আছে। কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, তাহলে এই শব্দগুলো আবিষ্কৃতই হতো না। আমরা এটা সাদা কাপড় নড়ছে রাত্রিবেলা সন্ধ্যাবেলা, অতএব ভূত আছে। ভূত বলে তো কিছু নেই। ভূত মানে পাস্ট টেন্স, অতীত। প্রেত অবশ্যই আছে। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, প্রেতে বিশ্বাস করেন না, তা কি করে হবে? ঈশ্বরের আরাধনা করছেন। আর এই ধারণাটা খুব ভুল যে মন্দিরে শুধু ঈশ্বর থাকেন আর কেউ থাকে না। একই রেডিও অ্যাক্টিভ ফিল্ড, আপনি অস্বীকার করতে পারবেন না। মন্দিরের বাইরে তার পাওয়ারটা অনেক বেশি বলে মন্দিরের ভেতর ঢুকতে পারে না। এন্টিটি আছে যেখানে অনেক এমন মন্দির আছে। মায়ের দেবী ছিন্নমস্তার অনেক মন্দির আমি জানি, 3টে মন্দির আমি জানি যেখানে প্রেত শক্তি প্রচন্ড বিদ্যমান। মায়ের পার্শ্বদগণ, তারা গণ শব্দ মানেই হচ্ছে এন্টিটি। গণ ওই প্রেতকে ইঙ্গিত করে। তো ওই আয়নাটি দেখতে খুব সুন্দর ছিল। সব সুন্দর জিনিসই সকলের জন্য ভালো নয়, এটাও বুঝতে হবে আমাদের। একদমই তাই। তাহলে আমরা এই যে ওনার সাথে যে পডকাস্টটা করলাম, এই ভিডিওটার কিন্তু 2টো পর্ব আসবে। প্রথম পর্বে কিন্তু ওনার থেকে কিছু অভিজ্ঞতা আমরা জেনে নিলাম, শুনে নিলাম। এর পরবর্তী পর্বেও কিন্তু আরও কিছু অভিজ্ঞতা ওনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই পর্বটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওর আরেকটি পর্ব আসবে, যেটার পরেই আসবে, এর পরবর্তী ভিডিওতেই আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি পরের পর্বটাও আপনাদের খুব ভালো লাগবে।